আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমার নাম মুস্তাফিজুর রহমান সেলিম। আমি দীর্ঘদিন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলাম এবং দীর্ঘ ৩৫ বছরের চাকরির অভিজ্ঞতা এবং বাংলাদেশে একজন সচেতন নাগরিক হিসাবে আমার ভিতরে বেশ কয়েকটি প্রশ্নের জাগে, যেটা আপনাদের সাথে আমি শেয়ার করব। আজকে আপনাদের কাছে একটা প্রশ্ন দিয়ে আমি আমার আজকের আলোচনা শুরু করব যে সরকারি কর্মকর্তা এবং জনপ্রতিনিধি, তার কি জনগণের প্রভু না সেবক? এই প্রশ্নের উত্তরটা আপনাদের কাছে রেখেই আমি আমার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। আমরা প্রায়শই মাননীয় প্রধানমন্ত্রী সহ কিছুদিন আগেও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের এক বক্তৃতায় উনি বলছেন, অত্যন্ত দৃঢ় কণ্ঠে উনি বলছেন জনগণের উদ্দেশ্যে, সরকারি কর্মকর্তা প্রতিনিধিদের উদ্দেশ্যে, যে আপনারা জনগণের সেবক এবং আপনাদের যে বেতন বা অন্যান্য ভাতাদি দেওয়া হয় সেটা কিন্তু এই বাংলাদেশের আপামর জনসাধারণের অর্জিত টাকা থেকেই দেওয়া হয়। এবং বলা হয়, প্রায় বিভিন্ন বক্তৃতায় আমরা শুনি যে জনতাই ক্ষমতার উৎস। তো সেটাই যদি হয়, আমি এখন আবার আপনাদের কাছে প্রশ্ন রাখছি যে জনগণ যদি ক্ষমতার মালিক হয়, রাষ্ট্রের মালিক যদি জনগণই হয়, তাহলে জনগণের অবস্থানটা কোথায় আছে? আমি আপনার যখন ইলেকশন হয় তখন আপনারা দেখবেন যে জনপ্রতিনিধি যারা আপনাদের কাছে যায় তখন তাদের কি আচরণ থাকে, কি ধরনের কথাবার্তা তারা বলেন এবং কি সব ধরনের কমিটমেন্ট আপনাদের কাছে করে, এবং পরবর্তীতে পাশ করার পর তাদের আচার আচরণের কি পরিবর্তন হয়, সেগুলো আপনারা যারা অনেকেই জানেন, অনেকেই ভুক্তভোগী আছেন। তো যেটা আমি মনে করি, জনগণ সবাই আমার চাওয়াটার সাথে সাথে হয়তো আপনাদেরও একমত হবেন। আমি যদি একজন মাননীয় সংসদ সদস্য দিয়ে আমি শুরু করি কথাটি, যে একজন মাননীয় সংসদ সদস্য জনগণের ভোটের মাধ্যমে তিনি নির্বাচিত হন এবং জনগণের রায় দিয়েছে বলেই কিন্তু তিনি আজ পার্লামেন্টে উনি যেতে পারছেন। আমরা আমার জানা মতে, আমি নিজেও অনেক কিছু জানি না, এটা আমার অজ্ঞতা, বাংলাদেশে আমার মনে হয় বাংলাদেশের 95% লোকই জানতে চায় যে একজন এমপি মহোদয় ইলেক্টেড হওয়ার পর তিনি কি কি সুযোগ সুবিধা পান, তার মাসিক অর্থনৈতিক সুযোগ সুবিধা পান, তার টেলিফোন পান কিনা, তার গাড়ি, অ্যাকোমোডেশন, অন্যান্য ভাতা, এইটা একজন এমপি মহোদয় কতটুকু পেয়ে থাকেন এটা কিন্তু সাধারণ জনগণ জানে না। আমার মনে হয় যে এটা সবার জানা উচিত, কারণ এই যে টাকাগুলো খরচ হচ্ছে এগুলো কিন্তু মূলত জনগণেরই টাকা। তো জনগণের টাকা যদি খরচ হয় তাহলে জনগণ তো জানার রাইট আছে, এটা আমার স্বাভাবিকভাবে আমার মনে হয়, এবং এটা আমাদের রাইট। তেমনি ভাবে এই মনোনীত বা নির্বাচিত যে সমস্ত মন্ত্রী মহোদয় বা এমপি মহোদয়রা আছেন, তাদের এলাকায় জনগণের প্রতি তাদের দায়িত্ব এবং কর্তব্য কি, তারা কত সময় কোথায় থাকবেন, জনগণের সাথে ম্যাক্সিমাম সময় আমরা দেখি
যে ওনারা ভোট নেওয়ার আগে যত তৎপর থাকেন 3-4 মাস, এরপরে কিন্তু ওনাদের কাছে যাওয়াটা খুব দূর হয়ে পড়ে। অনেক এমপি মহোদয় এমনও আছেন যে তার এলাকায় হয়তো বছরে 2বার 3বার বা 4বার যান। অথচ যাদের যাদের কারণেই আপনি নির্বাচিত হয়েছেন, যাদের কারণেই আপনারা এই সমস্ত সুযোগ সুবিধা ভোগ করছেন, তাদের তো কিছু দায়িত্ব কর্তব্য জনগণের প্রতি রয়ে গেছে। সেটুকু আমরা কতটুকু পাচ্ছি সেটি একটা বিষয়। সবাই যারা জনসাধারণ আছেন তাদের কাছে এটা আমার প্রশ্ন। তেমনি ভাবে একজন মন্ত্রী মহোদয়, একজন প্রতিমন্ত্রী মহোদয়, ওনারা কি ধরনের অর্থনৈতিক বেনিফিট পান, ওনাদের প্রোটোকল আছে, ডেফিনেটলি রাষ্ট্রীয় কাজ পরিচালনার জন্য তাদের এগুলো দরকার আছে, কিন্তু জনগণে জানলে তো কোনো ক্ষতি নেই। সেটা মনে হয় জানার কোনো সোর্স, একক কোনো সোর্স আছে কিনা আমার জানা নেই। তেমনি ভাবে একজন জেলা পরিষদ চেয়ারম্যান, একজন উপজেলা পরিষদ চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, একজন ওয়ার্ড কাউন্সিলর বা মেম্বার, ওয়ার্ড মেম্বার যারা আছেন, তারা কি ধরনের সুযোগ সুবিধা পাচ্ছেন। এবং এই সুযোগ সুবিধার যে দুইভাবে হতে পারে, একটি হচ্ছে অর্থনৈতিক সুযোগ সুবিধা, আরেকটা হচ্ছে রাষ্ট্রীয় যন্ত্রের যে সুযোগ সুবিধা তারা পাচ্ছেন, এবং তার বিনিময়ে তাদের পরে নিশ্চয়ই একটি দায়িত্ব এবং কর্তব্য অর্পিত আছে। সেই বিষয়গুলি যদি আপামর জনসাধারণ জানতে পারে তাহলে তাদের জন্য অনেক সুবিধা হয়। অনেক সময় দেখা যায় যে একজন একটি বার্থ সার্টিফিকেট নিতেও মেম্বারদের পিছনে অনেক ঘুরতে হয়। যদি ওই ব্যক্তি জানে যে মেম্বারের ক্ষমতা কতটুকু আছে, কোথায় গেলে তাকে পাওয়া যাবে, এই সব বিষয়গুলি জনগণের কাছে আসা জানা উচিত বলে আমার মনে হয়। আমরা দেখি যে ইলেকশন হওয়ার পর একজন সাধারণ মেম্বারের কাছে যাওয়া অনেক সময় অনেক কঠিন হয়ে যায়। আমাদেরকে যখন আমরা গ্রামে গঞ্জে যাই, তখন লোকের সাথে যখন কথাবার্তা হয়, তখন বলে যে ভাই এমপি সাহেবের কাছে তো যাওয়াই মুশকিল। কেন জনপ্রতিনিধির কাছে যেতে আমাদের এত মুশকিল হবে কেন? তাদেরও একটা, আমি জানি তাদেরও সীমাবদ্ধতা আছে, তারা শুধুমাত্র জনগণের কাছেই পড়ে থাকবে আমি সেটা বলি না, কিন্তু এমন কোনো মেকানিজম যদি তারা তৈরি করেন যে না, মাসে একবার উনি যে এলাকায় নির্বাচিত হয়েছেন কি 2বার, সেখানে গেলে তারা ওনার সাথে তাদের স্থানীয় যে সমস্ত প্রবলেম, অনেকের ব্যক্তিগত প্রবলেম থাকতে পারে, সেই বিষয়গুলো যাতে ওনার কাছে উপস্থাপন করতে পারে, এই জায়গাগুলোকে এখন সহজীকরণ করা প্রয়োজন। ইদানিং আমরা দেখছি বেশ কয়েকজন মাননীয় সংসদ সদস্য, যাদের নাম আমি বলছি, একটা হচ্ছে ব্যারিস্টার সুমন সেন, আর হচ্ছে মাশরাফি বিন মর্তুজা। এনারা কিন্তু খুব স্বাভাবিকভাবে একেবারে গ্রাম্য ভাষায় গ্রামের লোকের সাথে কিন্তু তারা মিশে যাচ্ছে। মাশরাফি বিন মর্তুজা একজন হুইপ, সেটা তার দেখে আচার আচরণে কিন্তু সেই দাম্ভিকতা কিন্তু তার ভিতরে আমরা দেখি না। তো আমাদের যেটা জানার বিষয়, সেটা আমরা কিভাবে জানতে পারি যে এই এমপি মহোদয়রা, মন্ত্রী মহোদয় থেকে একের ওয়ার্ড কাউন্সিলর পর্যন্ত তাদের সুযোগ সুবিধা এবং অর্থনৈতিক সুযোগ সুবিধা এবং তাদের ক্ষমতা এবং দায়িত্ব এবং কর্তব্যবোধ, এই জিনিসটা জনগণের আমার মনে হয় জানার অধিকার আছে। এখন এটা কিভাবে জানা যাবে, আমি স্থানীয় সরকার প্রধান যারা আছেন, আমি বা মন্ত্রণালয়ে আছেন, আমি অনুরোধ জানাবো যে এটা কিভাবে খুব সহজে জনগণকে জানানো যায় কিনা। আমরা কিছু কিছু জানি, যেমন এমপি মহোদয়রা
ট্যাক্স ফ্রি গাড়ি পান। ধরেন যে গাড়িটার দাম 1 কোটি টাকা, সেটি হয়তো ওনারা 30 লাখ টাকায় পান, কারণ 300% ট্যাক্স এরকম। তো এই এই জিনিসগুলো আমার মনে হয় যে জনগণের জানা উচিত। আমি ব্যক্তিগতভাবে যদি বলেন, আমি খুবই লিটারেট এই বিষয়ে। আমি কিন্তু এই পুঙ্খানুপুঙ্খানুরূপে সবকিছু জানি না। আরেকটি দেখেন, আচরণগত দিকে সরকারি কর্মকর্তা কর্মচারীদের কথা যদি আমি বলি, বলা হয় যে পাবলিক সার্ভেন্ট। পাবলিক সার্ভেন্ট মানে কি? পাবলিক অর্থ জনগণ, আর সার্ভেন্টের সোজা বাংলা হচ্ছে চাকর। তো আমরা সেটাকে পরিশুদ্ধ ভাষায় বলা হয় সেবক। কিন্তু আপনি একটা থানা পর্যায়ে বা একটা জেলা পর্যায়ের কর্মকর্তার কাছে একটা সাধারণ মানুষ যেতেও কিন্তু অনেক বেগ পেতে হয়। কেন? আপনি যদি সেবকই হবেন, আপনি যদি আমাদের টাকাই যদি আপনার বেতন হবে, তাহলে আপনার কাছে যেতে আমার এত বাধা বিপত্তি পেতে হবে কেন? এটা কি আমরা যেমন অনেকে বলে আমলাতান্ত্রিক ভাব, ওনার কাছে যাওয়া যাবে না, একজন এসপি সাহেবের কাছে যাওয়া যাবে না, উনি তো এই জিনিস, এই কালচার থেকে কি আমরা বেরোনোর কোনো উপায় আছে কিনা? এটাই হচ্ছে আমার অ্যাকচুয়ালি আলোচ্য বিষয়। আমিও চেষ্টা করছি এটা জানার জন্য। যেমন সম্প্রতি আপনার বাজেট ঘোষণা হলো, 9 লক্ষ কোটি টাকার বাজেট, 9 লক্ষ সামথিং বা এরকমই। তো এই টাকার বাজেট নিয়ে কিন্তু আমরা জনসাধারণের চিন্তা ভাবনা কিন্তু পরিপূরক বাজেট নিয়েও না, উন্নয়ন বাজেট নিয়েও না। তাদের একটাই হলো চিন্তা, আমি আলাপ করে দেখেছি যে বাজেট মানে হচ্ছে তাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্য দিয়ে তাদের ক্রয় ক্ষমতার ভিতরে আছে কিনা, কোন জিনিসের দাম বাড়লো, এবং তারা তাদের যে অর্থনৈতিক অবস্থা তার ভিতরে তারা সুন্দরভাবে জীবনযাপন করতে পারবেন কিনা। তাদের মধ্যে কথা এইটাই তাদের বেশি প্রয়োজন। কোন গাড়ির ট্যাক্স কত কমলো, সিগারেটের উপর শুল্ক বৃদ্ধি হলো কিনা, এইগুলো নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। তাদের খাদ্যবস্তু, চাল ডাল তেল আটা ময়দা, এইগুলোর দাম তাদের সহনীয় পর্যায়ে আছে কিনা, কাপড় চোপড় চিকিৎসা, এইগুলো যদি তাদের সহনীয় পর্যায়ে থাকে তাহলে তারা খুশি। কিন্তু বাস্তবে কি হচ্ছে সেটাই অ্যাকচুয়ালি জনসাধারণের কাছে এখনো পরিষ্কার না। তো আমি অত্যন্ত বিনয়ের সাথেই আমরা বলছি যে যারা মনোনীত প্রতিনিধি, পাবলিক প্রতিনিধি যারা আছেন, এবং যারা সরকারি পর্যায়ে বিভিন্ন পর্যায়ে, থানা পর্যায় থেকে একদম সেক্রেটারি পর্যায়ে পর্যন্ত যারা আছেন, জানি আপনাদেরও সীমাবদ্ধতা আছে, কিন্তু একটা লোকের কথা শোনার মতো সময় তো আপনাকে দিতে হবে। কারণ আপনি তো তার কাছে গিয়েছেন ভোটের অ্যাটলিস্ট ওয়ান কাইন্ড অফ বেগ, কিন্তু অন্যভাবে করেছেন যে আপনি আমাকে আশীর্বাদ করেন, আমি আপনাদেরকে সেবক, আপনাদেরকে সেবা করতে চাই। এখন তারা কতটুকু সেবা পাচ্ছে, সেটা স্বাস্থ্য ক্ষেত্রে বলেন, তার নিরাপত্তার ক্ষেত্রে বলেন। আজকাল গার্জেনরা তাদের মেয়েদেরকে স্কুলে দিতে ভয় পাচ্ছে, সিকিউরিটির অভাব। আজকে কিশোর গ্যাংয়ে ভরে যাচ্ছে, সরকারি কর্মকর্তার কথা বলছি না। তাহলে এই মেকানিজমটা আমরা কি এইভাবে চলতে থাকবো, না এর থেকে পরিত্রাণ পাওয়ার কোনো উপায় আছে? অপরদিকে যদি আমি বলি, শিক্ষা ক্ষেত্রে দেখেন প্রতি বছর প্রায় 10 থেকে 12 লক্ষ ছেলে মেয়ে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে বেরোচ্ছে। এবং আমার আমার যতটুকু আমি জানি, আমার সীমাবদ্ধতা জ্ঞানে, সেটা হচ্ছে মাত্র 5 থেকে 7% গভর্নমেন্ট অ্যাবজর্ব করতে পারে প্রতি বছর। তাহলে বাদ বাকি 90% বা 95% ছেলেমেয়েরা কোথায় যাবে? তাদেরকে ডেফিনেটলি ব্যাংক, বিমা বা প্রাইভেট অর্গানাইজেশনের উপর নির্ভর করতে হয়।
এবং প্রাইভেট অর্গানাইজেশনের যে সমস্ত ছেলে মেয়েদের তারা হায়ার করতে চায়, একজন চৌকস একটা ছেলে মেয়ে, যেমন তার কিছু স্কিল থাকার দরকার, যেমন কমিউনিকেশন স্কিল, প্রবলেম সলভিং স্কিল, কম্পিউটার স্কিল, এরকম অনেক বেসিক কিছু স্কিল যেগুলো একজন এমপ্লয়ার হায়ার করার সময় দেখেন, যেটাকে আমরা আমাদের ভাষায় বলি সফট স্কিল। এগুলো কি স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে শেখানো হচ্ছে? এখন আমরা আমাদের কথাই বলে, আমরা ছোটবেলায় কারক বিভক্তি, এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা, ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ, কত কিছু না পড়েছি আমরা। ভাব সম্প্রসারণ, ভাব সংকোচন, এই সবগুলো কি আমার চাকরি জীবনে বা আমার প্রফেশনাল জীবনে কি কোনো কাজে আসছে? আমি অনেকে প্রশ্ন করেছি, তো বলছে স্যার এগুলো কিছুই কাজে আসে না। রেদার আমরা যদি শেখাতে পারি হাউ টু স্পিক ওয়েল, কিভাবে আপনি সুন্দরভাবে একটা প্রেজেন্টেশন দিতে পারেন, আপনার কমিউনিকেশন স্কিল কি, রিটেন স্কিলের আপনার স্কিল কিনা, আপনার অ্যাপিয়ারেন্স ঠিক রাখার জন্য আপনার সফট স্কিল অজস্র সফট স্কিল আছে। আপনি টেলিফোনে কিভাবে কথা বলবেন, আপনার মিটিং ম্যানার্স আপনার কি হবে, অফিসের কলিগদের সাথে আপনি কিভাবে কথা বলবেন, কিভাবে একটা মিটিং কন্ডাক্ট করবেন, একটা মিটিং এর রেজুলেশন কিভাবে লেখা হয়, যেগুলো দৈনন্দিন জীবনে, বাস্তব জীবনে খুব প্রয়োজন, সেই জিনিসগুলো কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান সমূহে শেখানো হচ্ছে বলে আমার মনে হয় না, মনে হচ্ছে না। আবার যখন একটা ছেলে মেয়েকে জিজ্ঞেস করি যে তোমার এম অফ লাইফ বলবা, তোমার ভবিষ্যৎ ফিউচার প্ল্যান কি, বলে স্যার আগে পাস করি, এমএ পাস করে নি, তারপরে বলবো যে কি করা যায়। তো আমাদের ছেলে মেয়েদের, এই তরুণ সমাজ যারা আছে, তাদের কিন্তু প্রপার মেন্টরিং বলেন, গাইডলাইন বলেন, সেটি কি আমরা দিতে পারছি? আমি যখন বিভিন্ন জায়গায় মোটিভেশনাল স্পিচ আমি খুব বড় আকারে না দিলেও যখন দিই, তখন বলে স্যার এই ধরনের কথাবার্তাগুলো তো আমাদের স্কুল কলেজে বলা হয়নি, এখন বুঝতে পারছি যে এগুলো খুব জরুরি। তো আমার মনে হয় যে শিক্ষা কারিকুলামের ভিতরে বাস্তব জীবনে যে সমস্ত জিনিসগুলো প্রয়োজন হয়, সেই জিনিসগুলো শেখানো খুব জরুরি। যেমন কম্পিউটার স্কিল, ইট ইজ মাস্ট। অন্তত মাইক্রোসফট অফিসটা জানা এখন অপরিহার্য। বেসিক ইংলিশ, যদি কেউ ফ্রিল্যান্সিং করতে চায় তাহলে বেসিক ইংলিশ তাকে জানতেই হবে, আদারওয়াইজ তো সে ফরেন বায়ার্সের সাথে কমিউনিকেট করতে পারবে না। তো এই সব জায়গাগুলোতেই আমাদের শিক্ষা মন্ত্রণালয় আছেন, আমাদের যারা শিক্ষাবিদ যারা আছেন, তারা এই বিষয়গুলো যদি একটু গভীরভাবে চিন্তা করেন যে কোন শিক্ষায় শিক্ষিত করলে সে চাকরি না পেলেও সে যেন সেলফ এমপ্লয়েড হতে পারে। কারণ যে আমরা যে যত কথাই বলি না কেন, আমরা উচ্চশিক্ষায় শিক্ষিত হই বা যাই জ্ঞান অর্জন করি, মূল লক্ষ্যই হচ্ছে কিন্তু অর্থ উপার্জন করা। সে অর্থ উপার্জনের জন্য আমার মাস্টার ডিগ্রি পাস করতে হবে, নট নেসেসারি। আপনি সমাজে দেখেন যারা বড় বড় পর্যায়ে পড়েছেন, মানে অর্থনৈতিক সাফল্যের শীর্ষস্থানে গেছেন, সবাই কিন্তু ইউনিভার্সিটি থেকে পাশ করে আসেননি। অনেকেই আছেন যারা হয়তো স্কুল পর্যন্ত পড়াশোনা করছেন, কিন্তু তাদের আন্ডারে শত শত শিক্ষিত মানুষ তাদের আন্ডারে কাজ করছে। তো কাজে আমরা এমন শিক্ষায় আমরা শিক্ষিত করতে চাই যেন সেলফ এমপ্লয়মেন্ট, তারা যেন নিজেদেরকে নিজেদের দায়িত্ব তারা নিতে পারে। আরেকটা আমাদের সমাজে একটা বড় প্রবলেম আছে যে সামাজিক ব্যবস্থাটা খুব একটা ভালো না। এখন একটা গ্রামের ছেলে যখন এমএ পাস করে ঢাকায় একটা পিয়নের চাকরি করবে, সেই পিয়নের চাকরি কত, 8-10 হাজার টাকা বেতন পাবে। সেই চাকরি করবে, তবু কিন্তু গ্রামে যে ধরেন একটা ভালো চায়ের দোকান দিবে না। কারণ কি?
কারণটা হচ্ছে লোকে বলবে যে অমুকের ছেলে এমএ পাস করে কিছু করতে পারে নাই, চার দোকান দিতেছে। এই অপরের কথা শুনতে যেই কিন্তু আমাদের তরুণ সমাজেরটাও কিন্তু অনেক পিছিয়ে পড়ে যাচ্ছে। ইদানিং আমরা দেখছি বেশ কিছু উচ্চ শিক্ষায় শিক্ষিত লোকজন, তারা কেউ পোলট্রি করছে, কেউ ফিশারিজ, কেউ ডেইরি ফার্ম, কেউ এগ্রিকালচার, অনেক কিছুই তারা করছে। এবং একজন চাকরি করে যে টাকাটা তিনি অর্জন করতে পারতেন, তার থেকে অনেক বেশি তিনি অর্জন করছেন এবং তার আন্ডারে বেশ কিছু লোকজনও কাজ করছেন। তো আমি আমার বক্তব্য শেষ করব, তার আগে প্রথমে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করেছিলাম যে আপনারা কি আমার সাথে একমত কিনা যে সরকারি প্রতিনিধি জনপ্রতিনিধি যারা আছেন, আমি তাদের কথাই বলবো, তাদের সুযোগ, তাদের দায়িত্ব এবং কর্তব্য কি জনগণের প্রতি, এবং সরকারের কাছ থেকে এবং তারা কি ধরনের সুযোগ সুবিধা পাচ্ছেন, এই বিষয়টা যদি আপনারা একমত হন তাহলে বিষয়টা আমরা শেয়ার করুন, আমরা জানার চেষ্টা করি। নিশ্চয় এটা তো মানে লুকোচুরির কোনো বিষয় না, এটা কিন্তু ওপেন করে দেওয়াই উচিত। তো এতক্ষণ যারা লাইভে আমার কথা শুনছিলেন, যারা